আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নওরিন আহমেদ। আমি একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে স্বাভাবিক প্রসব এবং সিজারিয়ান প্রসব এই ২ টি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। স্বাভাবিক প্রসব এটি হচ্ছে এমন একটি প্রসব যেখানে মা তার বাচ্চাকে প্রাকৃতিকভাবে জরায়ু থেকে জনপথের মাধ্যমে প্রসব করায়। এখানে কোনো সার্জারির প্রয়োজন হয় না। তাই কাটাছেঁড়া, ব্লিডিং এবং ইনফেকশনের সম্ভাবনা কম থাকে। মা খুব দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। তুলনামূলকভাবে তার টাকা-পয়সার খরচও কম হয়ে থাকে। অন্যদিকে সিজারিয়ান প্রসব একটি অপারেশন। এখানে অপারেশনের মাধ্যমে মায়ের পেট এবং জরায়ু কেটে বাচ্চাকে প্রসব করানো হয়। যেহেতু এটি একটি অপারেশন, তাই এখানে ব্লিডিং এবং ইনফেকশনের সম্ভাবনা থাকে। মার সুস্থ হতে একটু সময় লাগে, হাসপাতালে একটু বেশি সময় থাকতে হয় এবং তুলনামূলকভাবে অর্থের খরচও একটু বেশি হয়ে থাকে। সাধারণত ১ম প্রসবটি স্বাভাবিক প্রসবের মাধ্যমে হলে ২য় প্রসব অর্থাৎ ২য় প্রেগন্যান্সির সময়ও প্রসবটি স্বাভাবিক প্রসবের মাধ্যমে হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে একবার সিজারিয়ান প্রসব হলে পরবর্তীতেও সাধারণত সিজারিয়ান প্রসবই লেগে থাকে। এখন স্বাভাবিক প্রসব সাধারণত আমরা সবাই চাই, যে কারণে অনেকেই আমাকে স্বাভাবিক প্রসব কি করলে, কি মেনে চললে স্বাভাবিক প্রসব হবে এই বিষয়ে জানতে চান। আমি তাদেরকে বলব, ধরেন আপনারা একটি বিষয় খেয়াল করে দেখবেন যে, যেই গাছের বীজটি যত ভালো, বপন করার পর তার যত সুন্দরভাবে যত্ন নেওয়া হবে, সেই গাছটি সুন্দরভাবে ডালপালা মেলে বড় হবে, তার ফলও ভালো হবে। ঠিক তেমনি প্রেগন্যান্সিতেও। প্রেগন্যান্সি যত স্বাভাবিক থাকবে, তার আউটকাম তত ভালো হবে। এই কারণে আমি মাদেরকে বলি, আপনাদের প্রেগন্যান্সিটা হতে হবে প্ল্যান্ড। অর্থাৎ প্রেগন্যান্ট হওয়ার আগেই তার একটা প্রেগন্যান্সি চেকআপ করাতে হবে। প্রেগন্যান্সি চেকআপটা কি? এটা একটা সাধারণত অবস্টেট্রিশিয়ান করে থাকে। এখানে মায়ের শারীরিক চেকআপ করা হয়। সেখানে তার ব্লাড প্রেশারের কি অবস্থা, তার ওজনটা কেমন আছে দেখা হয়। ব্লাড প্রেশার যদি বেশি থাকে তাহলে তাকে সেই অনুযায়ী মেডিসিন দিয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। ওজন বেশি থাকলে ওজন নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়াও কিছু ল্যাবরেটরি টেস্ট করা হয়, যার মধ্যে রয়েছে ব্লাড গ্রুপিং, মাকে Rh নেগেটিভ মাদার কিনা, তার থাইরয়েড হরমোনের স্ট্যাটাসটা কেমন, তার ব্লাড সুগারের অবস্থাটা কি। এগুলো যদি তার বেশি থাকে তাহলে যেই ওষুধগুলো তার প্রেগন্যান্সিতে বাচ্চার কোনো ক্ষতি করবে না, এই ধরনের সেফ মেডিসিনই আমরা প্রেসক্রাইব করে থাকি। এছাড়াও তার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা, তার কোনো রিপিটেড প্রেগন্যান্সি লস আছে কিনা, তার কোনো ইনফার্টিলিটির প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখে থাকি। এবং তাকে ট্যাবলেট ফোলিসন নামক একটি ম্যাজিক ওষুধ দেয়া হয়। এটাকে কেন ম্যাজিক ওষুধ বললাম? সাধারণত গর্ভাবস্থার প্রচেষ্টার ১ম ১ মাস থেকেই ১ মাস আগে থেকেই তাকে এই ওষুধটি দেই। কেননা এতে করে আপনার বাচ্চার জন্মগত ত্রুটি হওয়া শতকরা ৮৫% ক্ষেত্রেই প্রতিরোধ করবে। এরপর গর্ভাবস্থায় একজন মা গর্ভবতী হওয়ার পর শুরু থেকেই তাকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে, স্বাভাবিক কাজকর্ম করতে হবে, পর্যাপ্ত রেস্ট নিতে হবে। একজন প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ মতো কমপক্ষে পুরা ৯ মাসে তাকে ৪ টি চেকআপ করাতে হবে এবং কমপক্ষে ৩ টি আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে হবে। তাকে ফলিসন, আয়রন, ভিটামিন, মাল্টিভিটামিন এই ওষুধগুলো খেতে হবে। পুষ্টিকর খাবার স্বাভাবিকের চেয়ে একটু বেশি খেতে হবে। আর ১ম চেকআপটি করতে হবে ৮ম থেকে ১১ সপ্তাহের মধ্যে। এই সময় একটি আল্ট্রাসাউন্ড স্ক্যানও করে বাচ্চার অবস্থান নির্ণয় করা হয়। বাচ্চাটি মাল্টিপল প্রেগন্যান্সি তে আছে কিনা অথবা কোনো এক্টোপিক প্রেগন্যান্সি আছে কিনা, বাচ্চার হার্টবিট আসছে কিনা এই বিষয়গুলো দেখা হয়। এরপর ২০ সপ্তাহে একটি অ্যানোমালি স্ক্যান করে বাচ্চাতে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা দেখা হয়। এরপর ৩৬ সপ্তাহে আরেকটি স্ক্যান করা হয়। যেখানে হচ্ছে আপনার বাচ্চার অবস্থান অর্থাৎ বাচ্চাটি কেফালিক প্রেজেন্টেশন নাকি ম্যাল প্রেজেন্টেশন এ আছে সেটি দেখা হয়। গর্ভফুলের অবস্থান, গর্ভের নিচে কিনা সেটি দেখা হয়। পানির পরিমাণ, বাচ্চার ওজন এই বিষয়গুলো দেখে একজন অবস্টেট্রিশিয়ান সিদ্ধান্ত নেন যে তার আসলে স্বাভাবিক প্রসব সম্ভব কিনা। স্বাভাবিক প্রসব যদি সম্ভব হয়, অনেক সময় অবস্টেট্রিশিয়ানরা মায়েদেরকে কিছু পেলভিক এক্সারসাইজ দিয়ে থাকেন, যেটাকে প্রিন্যাটাল ইয়োগা বলে। এই এক্সারসাইজ গুলো করলে আপনার আপনার মানে পেলভিক অর্গান গুলো রিল্যাক্স হবে এবং বাচ্চার নিচে নামতে সহায়তা করবে এবং বাচ্চার এনগেজমেন্ট ও ইজি হবে। এবং এই পেলভিক অর্গানের রিল্যাক্সেশন এর কারণে ডেলিভারি পেইন উঠলে সহজে সংকোচন প্রসারণের মাধ্যমে বাচ্চার প্রসব কিছুটা ইজি হবে। তবে এটা অবশ্যই একজন স্পোর্টস এর সুপারভিশন এ করতে হবে। এরপরে আসেন যে ডেলিভারি, আর যখন ডেট আসবে সাধারণত ডেলিভারি ডেটের ৭ দিন আগে থেকে ৭ দিন পর এর মধ্যে ৭০% রোগীরই প্রসব ব্যথা উঠে থাকে। কোনো কারণে প্রসব ব্যথা না উঠলে অনেক সময় আমরা সবকিছু অ্যাসেস করে তাকে কৃত্রিম উপায়ে ব্যথা ওঠার ওষুধ দিয়ে থাকি। এখন আমাকে অনেকেই এরকম বলে থাকেন যে, "ডাক্তাররা তো হাসপাতালে গেলে সিজারিয়ান সেকশন করে ফেলে।"
তারা নরমাল ডেলিভারির জন্য সুযোগ খুব বেশি দেন না। তো এই ধরনের কমপ্লেইন গুলো আমাদের কানে আসে। তো আমি তাদেরকে বলতে চাই যে মানে অনেক সময় চেষ্টা করলেও আসলে আমরা স্বাভাবিক প্রসব করাতে পারি না। কিছু ব্যত্যয় আছে, কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আসলে সিজারিয়ান সেকশন প্রয়োজন। তো সেগুলো কি? যেমন আমি তাদেরকে বলি যে পাওয়ার প্যাসেজ প্যাসেঞ্জার। পাওয়ার কি? এটা জরায়ুর একটা কন্ট্রাক্টাইল পাওয়ার বোঝায়, যার মাধ্যমে জরায়ু বাচ্চাকে যোনিপথ দিয়ে প্রসব করায় এবং এই পাওয়ার কোনো কারণে inadequate বা অপর্যাপ্ত হলে সিজারিয়ান সেকশন লাগে। এটাকে অনেক প্রলং লেবার বা বিলম্ব প্রসব বলে। এরপর প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার বলতে বাচ্চাকে বোঝায়। মানে বাচ্চার প্রেজেন্টেশন এবং পজিশন। বাচ্চা সাধারণত ক্যাফালিক প্রেজেন্টেশন এ থাকে। এখন কোনো কারণে বাচ্চা যদি উল্টা অর্থাৎ ব্রিজ প্রেজেন্টেশন এবং আড়াআড়ি ভাবে অর্থাৎ ট্রান্সভার্স লাই এরকম থাকে, তাহলে সেক্ষেত্রেও স্বাভাবিক প্রসব সম্ভব হয় না। এরপর প্যাসেজ। প্যাসেজ বলতে মায়ের পেলভিক ক্যাভিটির যে স্পেসটা সেটা বোঝায়। কোনো কারণে এই স্পেসটা বাচ্চার মাথার তুলনায় ছোট হলে স্বাভাবিক প্রসব সম্ভব হয় না। এটাকে আমরা ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন বলে থাকি। তারপরেও কেউ জোর করে যদি এক্ষেত্রে স্বাভাবিক প্রসবের প্রচেষ্টা চালায়, তাহলে সেটা obstructed labor হয়ে যাবে। যেখানে মা এবং বাচ্চা উভয়ের জীবন বিপর্যস্ত হবে। এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যদি গর্ভের নিচে থাকে অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া, বাচ্চা মায়ের পেটে যদি পায়খানা করে দেয় কোনো কারণে, বাচ্চার ফিটাল ডিস্ট্রেস থাকে, মায়ের হার্ট ডিজিজ থাকে, এই পানি ভেঙে যায় এবং প্রসব ব্যথা না ওঠে, এই সময় এই জন্য আমরা অনেক সময় সিজারিয়ান সেকশন অ্যাডভাইস করে থাকি। তবে মায়ের প্রসব স্বাভাবিক হবে কিনা সিজারিয়ান প্রসব হবে, এই বিষয়গুলোর সিদ্ধান্ত অবশ্যই একজন অবস্টেট্রিশিয়ানের মাধ্যমেই নিতে হবে। তাহলে ঝুঁকিগুলো এড়ানো সম্ভব হবে। আশা করি আমার আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।